গাণিতিক কোয়ান্টাম তত্ত্ব সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করছি, ওগুলো রেকর্ড আছে, লেকচার 5 তোমরা রেকর্ড ক্লাসটা করে নিবা। আজকে তোমরা লেকচার 6। তো আজকে বেসিক্যালি আমরা পড়ব হচ্ছে বৃত্তীয় গতির বেসিক। কেমিস্ট্রিতে আবার বৃত্তীয় গতির বেসিক কেন? এর কারণ হলো আমরা এরপরে যেই পরমাণু মডেলটা করব সেটা হচ্ছে আমাদের কি বোর পরমাণু মডেল। এই মডেলে আমাদের একটা স্বীকার্য এরকম ছিল যে ইলেকট্রনটি বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে না নিউক্লিয়াসের চারপাশে। তার মানে ইলেকট্রনের যে গতিটা, এটা কি ধরনের গতি বলো? বোর মতবাদ অনুযায়ী বৃত্তীয় গতি। তাহলে তুমি যদি এখন ইলেকট্রন সংক্রান্ত যাবতীয় ইকুয়েশনগুলো ডিরাইভ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি বৃত্তীয় গতির বেসিক জানতে হবে। এটা না পড়ে তুমি যদি বোর মডেলে যাও সবকিছু মাত্রা বুঝিয়ে যাবে, কিছু বুঝবো না, ঠিক আছে? এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তাড়াহুড়া নাই, প্রচুর সময় আছে তোমার হাতে, ধীরে সুস্থে পড়ো, ঠিক আছে? সময় নিয়ে পড়ো, বুঝে বুঝে পড়ো, পড়াশোনা চলে যাচ্ছে না। ধীরে ধীরে পড়ার ইন্টেন্সিটি বাড়বে, পেস আস্তে আস্তে বাড়বে। প্রথমেই যদি তুমি ম্যারাথন দৌড়ে তুমি যদি প্রথমেই দৌড়ে সব এনার্জি নষ্ট করে ফেলতে হবে, গ্র্যাজুয়ালি তোমাকে ইমপ্রুভ করতে হবে। সো বৃত্তীয় গতিটা কি জিনিস দেখো, বৃত্তীয় গতি হচ্ছে যে কোনো একটা বস্তু বৃত্তের পরিধি বরাবর যদি গতিশীল থাকে তখন এই ধরনের গতিকে বলে বৃত্তীয় গতি। এটা হচ্ছে আমাদের এই সার্কেলের সেন্টার ও। তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু এই বৃত্তের পরিধি বরাবর কি থাকবে? গতিশীল থাকবে। লক্ষ্য করো, যে কোনো গতিতে আমাদের গতি সংক্রান্ত কারণ থাকে, যেমন ধরো সরণ, না সরণ, তারপরে কি থাকে বেগ, বেগের পরে কি আসে ত্বরণ, ত্বরণের পরে কি আসে ত্বরণ, ঠিক আছে? এখন মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল, তাকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে, তাহলে কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বা বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘূর্ণায়মান যে গতি, এটাকে আমরা কি বলি? বৃত্তীয় গতি, বা ইংরেজিতে বলে সার্কুলার মোশন। আচ্ছা, এখন মনে করো যে আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে ও বিন্দু। ও বিন্দুর সাপেক্ষে মনে করো একটা বস্তু এখানে আছে, সাপেক্ষে একটা বস্তু এই বৃত্তাকার
পথের উপরে এই বিন্দুতে অবস্থান করছে। ওকে, তোমরা কতদিন ফিজিক্সে ভেক্টর করছো? ভেক্টর করছো? কতদিন করছো? বাকিরা এখনো ভেক্টর কিছু পড়ো নাই? ভেক্টরের প্রকারভেদ শেষ হয়েছে কয়দিন? ঠিক আছে, ভেক্টরের প্রকারভেদ যদি করে থাকো তোমরা অবস্থান ভেক্টর করছো? অবস্থান ভেক্টর, আচ্ছা ঠিক আছে। আমাদের অবস্থান ভেক্টরের ধারণাটা একটু কাজে লাগবে। তাহলে লক্ষ্য করো, আমাকে বলো তো যে বস্তুটা যদি পরিধির উপরে এই বিন্দুতে থাকে তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর একটা কি আছে? অবস্থান ভেক্টর আছে। এবং এটা কিভাবে রিপ্রেজেন্ট করব? ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা হবে ও থেকে কার দিকে? এ দিকে, ও এ। ওকে, আচ্ছা এটাকে আমরা আর দিয়ে লিখতে পারি। আমরা যেন অবস্থান ভেক্টরকে আর দিয়ে লিখে, আর লিখে তার মাথায় একটা কি দিব? ভেক্টর সাইন দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, ধরো বস্তুটা বৃত্তাকার পথে দুই ভাবে ঘুরতে পারে। বস্তুটার গতিটা ক্লকওয়াইজও হতে পারে, আবার বস্তুটার গতিটা অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। মানে বস্তুটা এইভাবে ঘুরতে পারে অথবা বস্তুটা এইভাবে ঘুরতে পারে, দুইভাবে ঘুরতে পারে। এখন আমরা ধরে নিচ্ছি সুবিধার জন্য বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে বস্তুটা মনে করো শুরুতে এই বিন্দুতে ছিল, কিছুক্ষণ পর বস্তুটা ঘুরে এখানে চলে আসবে। ধরো এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটার টি সময় লাগবে। তাহলে ভাই এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটার টি সময় লাগবে। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটা আসছে, বস্তুটার একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ঘোরা লাগছে না? একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল তাকে টার্ন করতে হয়েছে। কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। তাহলে দেখো ও বিন্দুর সাপেক্ষে তার প্রাথমিক অবস্থান ভেক্টর কি ছিল? ও এ। এখন ও বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর কি হয়ে গেছে? ও বি। তাহলে অবস্থান ভেক্টর চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। বাট অবস্থান ভেক্টরের মান কি চেঞ্জ হয়েছে? বলতো মান চেঞ্জ হয় নাই। কেন বলতো? কারণ এই ভেক্টরটার মান কত? এই বৃত্তের ব্যাসার্ধের সমান না? ও এ ভেক্টরটার মানও বৃত্তের ব্যাসার্ধের সমান, আবার ও বি ভেক্টরটার মানও বৃত্তের কি ব্যাসার্ধের সমান। একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হতে পারে? একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হয় বলো? না, একটা ভেক্টর রাশি তিন ভাবে চেঞ্জ হয়। কয়ভাবে চেঞ্জ হয়? একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হয়? তিন ভাবে চেঞ্জ হয়। কি? মান চেঞ্জ হবে না, দিক চেঞ্জ হবে। নাম্বার 1 আমরা বলছি মান চেঞ্জ হবে না, দিক চেঞ্জ হবে। যেমনটা এখানে ঘটছে, ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর দুটো ভেক্টরেরই মান সমান, বাট দিক চেঞ্জ হয় না। সরি, দিক চেঞ্জ হয়েছে। তাহলে ভেক্টরটা চেঞ্জ হয়েছে। 2 দিক চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হবে? মান। আরেকটা সিচুয়েশন হচ্ছে মান এবং দিক দুটাই কি হবে? তিন ভাবে চেঞ্জ হয় একটা ভেক্টর। তো সবগুলা ঘটনা আমাদের এখানে আসবে। দেখো আচ্ছা এখন দেখো এ থেকে যখন আমি বি তে গেলাম, আমাকে একটা সার্টেন অ্যাঙ্গেল টার্ন করা লাগছে। ধরো এ থেকে বি তে যাওয়ার সময় আমার থিটা পরিমাণ অ্যাঙ্গেল টার্ন করছে। থিটা পরিমাণ অ্যাঙ্গেল টার্ন, এই থিটাকে আমরা বলবো কৌণিক সরণ। কি সরণ? কৌণিক সরণ। সরণ যে সবসময় দূরত্বই হবে এমন কোনো কথা নেই, অ্যাঙ্গেলও সরণ হতে পারে। ঠিক আছে, ওকে। তাইলে
থিটা পরিমাণ অ্যাঙ্গেল টার্ন নিয়ে আমি এ থেকে কোথায় গেছি, বি তে গেছি। আমার কতটুকু টাইম লাগছে, টি সময় লাগছে। তাহলে টি সময়ে আমার অ্যাঙ্গেল টার্ন কত, থিটা। টি সময়ে আমার অ্যাঙ্গেল টার্ন কত, থিটা। তাহলে একক সময়ে আমার যে অ্যাঙ্গেল টার্ন হবে, ঠিক আছে, একক সময়ে যে অ্যাঙ্গেল টার্ন হবে তাকে আমরা বলবো কৌণিক বেগ। কৌণিক বেগ। বেগ কিভাবে বের করে, সরণ বাই সময় নাকি দূরত্ব বাই সময়? দূরত্ব বাই সময় না, সরণ বাই সময়, ঠিক আছে। বেগ কিভাবে বের করে, সরণ বাই সময়। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য বলিয়েছি, ঠিক আছে। যাক, আমরা পড়বা ইন্টারমিডিয়েটে ফিজিক্স, দেখবা যে মাথা মুথা আউলে গেছে, ঠিক আছে, কয়েকদিন পর কোনটা যে বেগ আর কোনটা যে দূরত্ব কিছুই মাথায় ঢুকতেছে না। যাও, তাহলে আমরা একটা নতুন টার্ম অবতারণা করবো। তোমরা 9 10 পড়ে আসছো শুধু বেগ, নাকি বেগ পড়ে আসছো, ঠিক আছে। বাট আমরা এখন করছি বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতির জন্য তোমার কিছু নতুন নতুন শব্দ আসবে। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে কি, কৌণিক বেগ, ঠিক আছে। কৌণিক বেগ এটাকে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে। কি দিয়ে? ওমেগা। ওমেগা নতুন একটা প্রতীক আমরা দেখলাম, ওমেগা, ডব্লিউ তো বাঁকানো ডব্লিউ, ওমেগা। ওমেগা কি জিনিস? ওমেগা হচ্ছে এক সেকেন্ডে বা একক সময়ে তোমার যে অ্যাঙ্গেল টার্ন ঘটবে তাকে বলা হয় ওমেগা। কিভাবে করব? থিটাকে কি দিয়ে ভাগ? টি দিয়ে ভাগ। তাহলে টি সময়ে যদি আমার অ্যাঙ্গেল টার্ন থিটা হয়, তাহলে একক সময়ে অ্যাঙ্গেল টার্ন কত হবে? থিটা বাই টি। তাহলে প্রতি সেকেন্ডে যে অ্যাঙ্গেল টার্ন, প্রতি সেকেন্ডে যে অ্যাঙ্গেল টার্ন সেটাকে আমরা বলবো কৌণিক বেগ বা ওমেগা। এবার সব থিটাকে প্রকাশ করা হয় কিভাবে? নরমালি থিটাকে তোমরা ডিগ্রিতে প্রকাশ করো না। তুমি বলবা যে এখানে ভাইয়া ধরলাম 30 ডিগ্রি টার্ন নিচ্ছে বস্তুটা বা 30 ডিগ্রি, বাট বেসিক্যালি এখন থেকে মনে রাখবা থিটাকে আসলে ডিগ্রিতে প্রকাশ করা হয় না। থিটা অলওয়েজ রেডিয়ানে প্রকাশিত হয়। অলওয়েজ কিসে? রেডিয়ান। মানে থিটা থাকবে রেডিয়ান। ওকে, তাহলে আমাকে বলো যে কৌণিক বেগের একক কি হতে পারে? একক কি হবে? উপরে রেডিয়ান, নিচে সেকেন্ড, তাহলে কি হবে? রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 বা রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে যে অ্যাঙ্গেল টার্ন সেটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে কৌণিক বেগ কিভাবে বের করে? দেখো কৌণিক বেগ কিভাবে বের করে? কৌণিক সরণ কি দিয়ে ভাগ? কৌণিক সরণ কি দিয়ে ভাগ? সময় দিয়ে ভাগ। কৌণিক নরমালি সরণকে সময় দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? কৌণিক। তাহলে ওমেগার কাহিনী আমাদের গেল। ঠিক আছে, আরো ডিটেইলস কাহিনী আছে, এখন এগুলো তোমাদের পড়ালে কিছু বুঝবো না, বিকজ তুমি ক্যালকুলাসের পাওয়া পারো না। কথাটা বুঝতে পারছো কিনা? তুমি না করছো ডিফারেন্সিয়েশন, না করছো ইন্টিগ্রেশন, এগুলো কিছু তুমি এখন পড়ো নাই। ঠিক আছে, এখন যতটুকু তোমার বুঝবা অতটুকুই পড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কৌণিক বেগ এবার মনোযোগ দাও। তাহলে কৌণিক বেগ জিনিসটা কার সাথে সম্পর্কিত? অ্যাঙ্গেলের সাথে। কার সাথে সম্পর্কিত? অ্যাঙ্গেলের সাথে। এবার জিনিস লক্ষ্য করো, মনে করো বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে পুরা পথ ঘুরে আবার এইতেই রিটার্ন করলো। হইতে পারে না? একদম হইতেই পারে। ওকে, তাহলে এ থেকে স্টার্ট করলাম, পুরা সার্কামফারেন্স বা পরিধি অতিক্রম করে আবার এতেই রিটার্ন করলাম। তাহলে এই এ থেকে যাত্রা করে আবার এতে রিটার্ন করতে যে টাইমটা লাগবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পর্যায়কাল। কি বলবো? পর্যায়কাল, টাইম পিরিয়ড। ঠিক আছে, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। যেমন আমাদের পৃথিবীর পর্যায়কাল কত? পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা।
বলো যদি বলো পৃথিবীর পর্যায়কাল কত? 365 ডেজ। কথাটা কি করছো? কতদিন? 365 দিন। ধরো আমাদের পৃথিবী এখন যে জায়গায় আছে পুরা কক্ষপথ ঘুরে আবার আগের জায়গায় রিটার্ন করতে কতদিন লাগবে? 365 দিন লাগবে। তাহলে 365 দিন হচ্ছে পৃথিবীর পর্যায়কাল। ওকে, এরকম প্রত্যেকটা গ্রহের পর্যায়কাল আলাদা, যেমন মঙ্গলের পর্যায়কাল আলাদা। ঠিক আছে? সো মনে করো তুমি এখন চাঁদে যাইতে চাও, তুমি দেখলে যে আচ্ছা চাঁদ এখানে আছে, তুমি রকেট নিয়ে এইভাবে যাত্রা আরম্ভ করলা, জীবনেও তুমি চাঁদে পৌঁছাতে পারবে না। কথাটা বুঝতে পারছি? তোমাকে দেখতে হবে তুমি মানে যেদিন তুমি চাঁদে পৌঁছাবো ওই দিন চাঁদ কোন জায়গায় থাকবে আগে এটা হিসাব করে বের করতে হবে। ঠিক আছে না? এমনি এমনি চাঁদে যাওয়া যাবে? এত সহজ না। ঠিক আছে, দেখো এবার লক্ষ্য করো, আমরা বললাম কি ভাইয়া ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই। এখন মনে করো এ থেকে যাত্রা করলাম, পুরা পথ ঘুরে আবার এ তে রিটার্ন করলাম, যে টাইমটা লাগবে তাকে আমরা কি বলবো? পর্যায়কাল। তো পর্যায়কালের একটা টাইম, কিন্তু পর্যায়কাল একটা বিশেষ সময়, এটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল টি দিয়ে। ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। আচ্ছা আমাকে বলো তো এ থেকে স্টার্ট করে আবার এ তে রিটার্ন করলে মোট কত ডিগ্রি ঘোরা লাগবে? অ্যাঙ্গেল টার্ন 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি মানে কত রেডিয়ান? ডিগ্রি থেকে রেডিয়ানে কি হবে না? পাই বাই 180 ডিগ্রি গুণ। তাহলে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে একটা ফর্মুলা পাইলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। খুবই ভাইটাল একটা ইকুয়েশন। প্রচুর ম্যাথ করবা তুমি এই ফর্মুলা দিয়ে। কারণ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই এটা মুখস্থ রাখবা। তাহলে এটা হচ্ছে ওমেগার সাথে কার সম্পর্ক বলো? ওমেগার সাথে কার সম্পর্ক? পর্যায়কালের সম্পর্ক, পর্যায়কালের সম্পর্ক। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো, ওমেগা তো অ্যাঙ্গেলের সাথে সম্পর্কিত, এটা বুঝলাম। এবার লক্ষ্য করো, যদি বস্তুটা এ থেকে বি তে যায় তাহলে বস্তুটাকে একটা ডিসটেন্স ট্রাভেল করা লাগছে না? একটা দূরত্ব যাওয়া লাগছে কিন্তু, এবং এটা কি ধরনের ডিসটেন্স? সরল রৈখিক ডিসটেন্স কি? যদি এটা এক্স্যাক্টলি সরল রৈখিক না, বাট প্রায় কি সরল রেখার কি কাছাকাছি। এটা কিন্তু রেখাটা একটু বক্ররেখা না, এক্স্যাক্টলি তো স্ট্রেট লাইন না, বাট আমরা এটাকে অ্যাজিউম করে নিব একটা স্ট্রেট লাইন আমাদের হিসাবের সুবিধাতে। ওকে, তাহলে এই যে এ থেকে দিতে গেলাম আমাকে একটা ডিসটেন্স অতিক্রম করা লাগছে। এটা কি ধরনের ডিসটেন্স? লিনিয়ার ডিসটেন্স। লিনিয়ার শব্দের বাংলা হচ্ছে সরলরৈখিক। লিনিয়ার শব্দের বাংলা কি? সরলরৈখিক, লিনিয়ার ডিসটেন্স। তাহলে আমার সরলরৈখিক দূরত্বটা কি বলতো? এ বি বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান না? তাহলে আমি যেটা বলতে পারি যে আমার যে রৈখিক সরণটা ঘটবে, রৈখিক সরণ, এটা কি হবে? এটা হবে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ হচ্ছে থিটা, কৌণিক সরণ হচ্ছে থিটা, তাহলে কৌণিক সরণ হচ্ছে অ্যাঙ্গেল, আর রৈখিক সরণটা কি? এই অতিক্রান্ত বৃত্তচাপের দৈর্ঘ্য এবি, আর্ক লেংথ। এবার তুমি 19 এর বৃত্তচাপের দৈর্ঘ্য বের করা শিখছো, ঠিক আছে? এটা তো আমরা বুঝাইতে হবে না, ঠিক আছে? বলো সূত্রটা কি? সবাই পারো? বৃত্তচাপের দৈর্ঘ্য কেমনে বের করে? আর থিটা, ঠিক আছে না? বৃত্তচাপের আর থিটা কোণে কোণে থাকে এখানে। এটা কি ডিগ্রিতে নিয়ে অঙ্ক করছিল নাকি রেডিয়ানে নিয়ে করছিল? অবশ্যই থিটা কিসে নেওয়া লাগতো? রেডিয়ানে। তবে আবারও কিছু সূত্র ছিল, বৃত্তচাপের দৈর্ঘ্য ওই যে
জেনারেল মধ্যে ছিল পাই আর থিটা বাই 180 যদি আমার ঠিক এক্স্যাক্টলি মনে। তারপরে হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল থিটা বাই 360 পাই স্কয়ার কিছু ফর্মুলা ছিল। ওইখানে আবার থিটা কিসে বসানো হতো? ডিগ্রিতে। ঠিক আছে, দাও আমাদের এখানে লাগবে আর থিটা, আমাদের এখানে ডিগ্রিতে কোনো কাজ নেই, সব রেডিয়ানে। আচ্ছা, তাহলে এখন যদি আমি বের করতে চাই রৈখিক বেগ, তাহলে বেগ মানে সরণ বাই সময়, তাহলে যদি রৈখিক বেগ বের করতে চাই তাহলে কি করতে হবে? রৈখিক সরণ বাই সময়, রৈখিক সরণ রৈখিক সরণের মান কত? আর থিটা। সময় হলো টি। এখন দেখো তো থিটা বাই টি কি বের করছিলাম? ওমেগা। তাহলে কি পাচ্ছি? আর ওমেগা। তাহলে এখন যদি আমরা রৈখিক বেগকে যদি ভি দিয়ে লিখি, তাহলে ভি সমান কি পাবো? আর ওমেগা। দেখো আমরা কতগুলো ফর্মুলা পাইলাম, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু কত? 2 পাই বাই টি। আবার কি পাইলাম? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ওকে, এখন দেখো আমরা চাইলে কিন্তু এই ওমেগার জায়গায় কত লিখতে পারি? 2 পাই বাই টি। তাহলে ভি সমান আর ইনটু 2 পাই বাই টি। টি সমান কি পাওয়া যাচ্ছে? 2 পাই আর ডিভাইডেড বাই ভি। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে সুতরাং। ওকে, তাহলে টি সমান কত? 2 পাই আর ডিভাইড ভি। মানে অর্থাৎ তুমি যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর পর্যায়কাল বের করতে চাও তাহলে কি করতে হবে? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আগে তোমার জানতে হবে এবং বস্তুর কি জানতে হবে? রৈখিক বেগের মান তোমার জানতে হবে। ওই ব্যাসার্ধ আর রৈখিক বেগের মান এই ফর্মুলাতে বসাই দিলে বস্তুটি কি চলে আসবে? পর্যায়কাল চলে আসবে। তাহলে মনে করে আমি যদি বলি যে ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে ঘূর্ণায়মান এবং ইলেকট্রনের পর্যায়কাল নির্ণয় করতে, তাহলে এই ফর্মুলা দিয়ে করতে হবে না আমাদের? তখন তো সামনে কিন্তু আমরা আসবে এগুলো ইলেকট্রনের পর্যায়কাল। তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করে ফেলে, বাট সে জানি না ফর্মুলাটা কোথা থেকে আসছে। ঠিক আছে, তোমার ফর্মুলার ডেরিভেশন জানতে হবে। তুমি ডেরিভেশন জানবা, সবার লাস্টে যে সূত্রটা মুখস্থ করবা। এবার চলো, যদি আমাকে এরকমটা বের করতে বলে যে এই বস্তুটার কম্পাঙ্ক কত? আচ্ছা, কম্পাঙ্ক মানে কি বলতো? প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যাকে কি বলে? কম্পাঙ্ক। তাহলে আমাকে যদি এটা বের করতে বলা হয় যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে বা কতবার আবর্তন করবে, সেটা আমাদের কম্পাঙ্ক এফ। এবং আমরা এটা সবাই জানি কম্পাঙ্কের সাথে পর্যায়কাল কিভাবে সম্পর্কিত? এভাবে f = 1/t। তাহলে এখন তুমি t জেনে গেছো, তোমার লাগবে হচ্ছে f। তাহলে জাস্ট এটাকে রিভার্স করে দাও, তাহলে হয়ে যাবে v/2πr। তাহলে এখানে f হবে আমাদের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা।
প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। তাহলে যখন আমরা হচ্ছে বোর মডেল করব তখন আমাদের দেখা যাবে যে ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথের ব্যাসার্ধ বের করা লাগবে, ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করতে হবে, ইলেকট্রনের পর্যায়কাল বের করতে হবে, ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে হবে। এবং এটা এবছর ঢাকা বোর্ডে আসছে। কথাটা বুঝতে পারছো? ঢাকা বোর্ডে এবছর যে চেষ্টা পরীক্ষা হয়েছে 25 ব্যাচের, ওদের কিন্তু এই একটা সৃজনশীলের গ ছিল ইলেকট্রনের কি বের করতে বলছে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে বলছে। তো যারাই সূত্রটা পারতো তারা সূত্রের মান বসিয়ে ফেলেছে। হ্যাঁ, এটার এককও হার্টজ হবে। মানে বেসিক্যালি এখানে আমরা বলি যে পার সেকেন্ড, ওকে, একক তো পার সেকেন্ড। পার সেকেন্ড বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে তার রোটেশন কয়বার সে ঘুরতেছে। যেমন আমাদের ফ্যানের পাখাটা ঘুরতেছে না, ধরো আমাদের ফ্যানের পাখাটা 1 সেকেন্ডে কয়বার ঘুরে, মনে করো আমাদের ফ্যানের পাখাটা 1 সেকেন্ডে 10 বার ঘুরে। যদি আরেকটু স্লো ঘুরে তাহলে মনে করো 1 সেকেন্ডে 5 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে যতবার ঘুরবে সেটাই তার কম্পাঙ্ক বা আবর্তন সংখ্যা। ঠিক আছে, এই জন্য এটাকে পার সেকেন্ড এই ইউনিট দিয়ে লিখি। এতটুকু ক্লিয়ার ভাইয়া? তাহলে কি কি শিখলাম? ওমেগা শিখলাম, কৌণিক বেগ কিভাবে বের করে, কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ দিলে কৌণিক বেগ আসে। রৈখিক বেগ কিভাবে বের করে, রৈখিক সরণকে সময় দিয়ে ভাগ। কৌণিক সরণ কি একটা অ্যাঙ্গেল, রৈখিক সরণ কি একটা ডিসটেন্স। টাইম তো সমস্যা নাই। ওকে, আমরা কি শিখলাম? ওমেগার সাথে পর্যায়কালের সম্পর্ক কি, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এরপর আমরা কি শিখলাম? v ইজ ইকুয়াল টু ওমেগা r। তাহলে t এর সূত্র কি, 2πr ডিভাইড বাই v, মানে পরিধিকে বেগ দিয়ে ভাগ, আর প্রতি সেকেন্ডে আবর্তন হচ্ছে বেগকে পরিধি দিয়ে ভাগ। আচ্ছা, এটা ক্লিয়ার সবার? এখন আমরা খুব ইন্টারেস্টিং জিনিস শিখবো। এখন আমরা মূলত অ্যাকচুয়াল পড়াটাই দেখব। এটা তো রিহার্সাল চলছে, এগুলো আমি বুঝবো। এবার মনে করো যে এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, ভালো কথা। মনে করো বস্তুটা যখন এই বিন্দুতে ছিল তখন তার রৈখিক বেগ মনে করো ছিল 4 km/s। মনে করো এখন যদি বস্তুটা এ থেকে বি তে চলে আসে, এখানেও তার বেগ হচ্ছে মনে করো 4 km/s। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বস্তুটার ত্বরণ কত? বলো তো, বস্তুর ত্বরণ কত? 0 ত্বরণ 0। ঠিক আছে, ত্বরণ 0। এইখানেই তোমার জ্ঞানের সীমাবদ্ধতা ধরা পেল। ঠিক আছে কিনা? তুমি যাই পড়ছো এর আগ পর্যন্ত, মানে তোমার পড়াটা ছিল হচ্ছে ওই যে চোখ বন্ধ করে ঢিল মারার মতো আর কি, যদি লাইনে যায়। ঠিক আছে, এই জন্যই বলি। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার দিবে কি ভাইয়া, এখানে বেগের মান 4, 4 m/s1, এখানেও বেগের মান 4, 4 m/s1। তাহলে আমরা ত্বরণ কিভাবে বের করি? শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সমান। ঠিক আছে, হ্যাঁ, ওই হিসাব করলে তো ত্বরণ কি আসবে? 0। বাট তুমি যে ত্বরণের সূত্র শিখছো এটা ভুল শিখছো। ঠিক আছে, তুমি ত্বরণের সূত্র কি শিখছো? এটাই ত্বরণ ছিল কি এটা বলো? সবাই পারে, সবাই যদি অঙ্কটুকু করে ফিজিক্সে বসে এ ক্লাসে পেয়ে গেছে 100 পাইছে নাকি ফিজিক্সে? ভুল। ঠিক আছে, সম্পূর্ণ ভুল ইকুয়েশন। কেন ভুল আমি বলি, এইখানে তো তুমি
বেগ যে ভাই ভেক্টর রাশি, তুমি তো এটা খেয়ালই করো না। সঠিক ইকুয়েশনটা হবে a ভেক্টর সমান b ভেক্টর মাইনাস u ভেক্টর। বেগ যে একটা ভেক্টর রাশি, এটা তো দিকও আছে নাকি? শুধু কি মান চেঞ্জ হলেই বেগ চেঞ্জ হতে পারে না। আমি একটু তোমাকে বলছি একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হয়? তিন ভাবে চেঞ্জ হতে পারে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে বেগের মান হয়তো বা 4, এইখানে বেগের মানও 4, ঠিক আছে, বেগের মান চেঞ্জ হয় নাই, বেগের মান চেঞ্জ হয় নাই, বাট তুমি দেখো এখানে বেগের দিকটা কিন্তু চেঞ্জ হয়েছে। যখন এ বিন্দুতে বস্তুটা ছিল তার বেগের দিক ছিল এই বিন্দুতে অঙ্কিত কি বরাবর? স্পর্শক বরাবর। যখন বস্তুটা বি বিন্দুতে চলে আসছে তখন তার বেগের দিক হয়ে গেছে এটা, এই বিন্দুতে অঙ্কিত কি বরাবর? স্পর্শক বরাবর। তাইলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগের দিক কি হবে? বস্তুটা যে বিন্দুতে থাকবে ওই বিন্দুতে অঙ্কিত কি বরাবর? স্পর্শক বরাবর। তাহলে দেখো বেগের মান চেঞ্জ হয় না, এবার বেগের দিক কি চেঞ্জ হয়েছে বলো? বেগের দিক চেঞ্জ হয়েছে, অফকোর্স বেগের দিক চেঞ্জ হয়েছে। তাহলে বেগের দিক চেঞ্জ হওয়া মানে হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে। ভেলোসিটি ভেক্টরটা কি? কথাটা বুঝতে পারছো? শুধু মান চেঞ্জ হলেই যে ভেক্টর চেঞ্জ হবে এমন কোনো কথা নেই, ডিরেকশনও তোমাকে কনসিডারেশনে নিতে হবে। তাহলে ভাইয়া যখন বস্তুটা এ থেকে বি তে গেছে, বস্তুর বেগের মান সমান আছে, বাট বস্তুর বেগের দিক কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে কেউ না কেউ তো এই বেগের দিকটা চেঞ্জ করছে। বেগের দিকটা এমনি এমনি চেঞ্জ হয় নাই, বেগের দিকটা এমনি এমনি চেঞ্জ হয়ে যাবে নাকি? কিছু না কিছু তো আছে যার কারণে বেগের দিকটা কি হচ্ছে, there is something in it, কিছু আছে এখানে। ওকে, এখন তোমরা ছোটবেলায় বল পড়ছো কিনা বলো? বলের কাজ কি বলো? বলের কাজ কি? বলের কাজ কি? বল কি করে? স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আবার কি জানি সংজ্ঞা আছে, গতিশীল বস্তুকে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলে বল। ঠিক আছে, বাট এই সংজ্ঞা আসলে ইন দ্য লঙ্গার রান এই সংজ্ঞা তোমার কাজে লাগবে না, মানে এই সংজ্ঞার ভ্যালিডিটি খুবই লিমিটেড। ঠিক আছে, অ্যাকচুয়ালি মনে রাখো ফোর্সের কাজ হচ্ছে ভেলোসিটি ভেক্টরে চেঞ্জ হবে। ফোর্সের কাজ কি? তুমি ফোর্স কি করছো? F is equal to ma পড়ছো না তোমরা? ma a কিভাবে বের করে বলছিলাম? এখন থেকে কি v - u লিখবা নাকি ভেক্টর চিহ্ন দিয়ে লিখবা? কোনটা কারেক্ট? অবশ্যই ভেক্টর চিহ্নটা কারেক্ট। এটা হচ্ছে কারেক্ট নোটেশন। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট নোটেশন। এখন দেখো তুমি যদি বলো তাহলে ফোর্সের কারণে বস্তুর কি ভেলোসিটি ভেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে না? ধরো তার আদি ভেক্টর ছিল ইউ, নতুন ভেক্টর কত? ভি। এখন এখানে যে এমন না যে এখানে শুধুমাত্র মানই চেঞ্জ হবে, মান ঠিক থাকলে দিক কি হতে পারে? চেঞ্জ হতে পারে। যেমনটা এখানে বলছে মান সেম বাট ডিরেকশন কি হয়েছে? চেঞ্জ। তাহলে ভেলোসিটি ভেক্টর চেঞ্জ হয়ে গেছে। আর ভেলোসিটি ভেক্টর চেঞ্জ হওয়া মানে বস্তুর মধ্যে ত্বরণ আছে। ভেলোসিটি ভেক্টর চেঞ্জ হওয়া মানে বস্তুর মধ্যে কি আছে? ত্বরণ আছে। যেই ত্বরণটা কি কাজ করতেছে? যেই ত্বরণের কাজ হচ্ছে বস্তুর কি চেঞ্জ করা? বেগের দিকটা কি করা? চেঞ্জ করা। যেই ত্বরণের কাজ কি? বস্তুর বেগের দিকটা চেঞ্জ করা। বস্তুর বেগের মান চেঞ্জ করে না, কিন্তু বস্তুর বেগের দিক চেঞ্জ করে। ওকে, তাহলে এখানে তুমি যদি বলো ভাই বস্তুর মধ্যে ত্বরণ নাই, এই কথাটা বলার কি হবে না। বস্তুর মধ্যে অবশ্যই কি আছে? ত্বরণ আছে, বাট এই ত্বরণটা কি ধরনের ভূমিকা পালন করছে? বস্তুর বেগের মান চেঞ্জ করছে নাকি দিক? বেগের দিক চেঞ্জ করছে। ওকে, আচ্ছা আর আমাকে বলো যেখানেই ত্বরণ আছে সেই জায়গায় বল আছে, যেখানেই ত্বরণ আছে সেই জায়গায় বল আছে। তাহলে যেহেতু বস্তুর মধ্যে ত্বরণ আছে তাহলে বস্তুর মধ্যে বলও আছে। এই বলটা কি বল? এই বলটার একটা স্পেশাল নাম আছে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। কতদিন তোমরা এই বলের নাম শুনছো? ঠিক আছে, অর্থাৎ এই বস্তুটা বৃত্তাকার পথে কেন্দ্র বরাবর একটা বল অনুভব করে, যাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল। এটাকে তখন প্রকাশ করা হয় Fc দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? Fc।
এটাকে আমরা বলছি কেন্দ্রমুখী বল। এটার কাজ হচ্ছে, এটা রোল হলো বস্তুর বেগের দিক পরিবর্তন করা। বেগের মান নাকি বেগের শুরু, বুঝতে পারছো? ফোর্স না থাকলে কখনোই বেগের দিক চেঞ্জ হবে না, ফোর্স থাকতেই হবে। কারণ দেখো, যদি ফোর্স না থাকতো বস্তু সোজা উপরে চলে যেত, বুঝতে পারছো? ফোর্স কি করতেছে, তার বেগের দিকটা প্রতিনিয়ত কি করছে, চেঞ্জ করছে, যার জন্য সে সার্কুলার পথে আছে। হুট করে যদি ফোর্সটা কোনো কারণে গায়েব হয়ে যায়, এই মুহূর্তে মনে করো যদি সূর্য গায়েব হয়ে যায়, দেখো এই মুহূর্তে যদি আমাদের সূর্য গায়েব হয়ে যায়, হইতে পারে কি ধরো আল্লাহ তাআলা সূর্য গায়েব করে ফেললো, কি হবে বলো? আমাদের পৃথিবী কিন্তু আর কক্ষপথে থাকবে না। কক্ষপথের কি স্পর্শক বরাবর কি হয়ে যাবে, সে ছিটকে যাবে না আমাদের পৃথিবী, প্রত্যেকটা গ্রহ ছিটকে যাবে। কথা বুঝতে পারছি? কারণ তাকে টেনে ধরে রাখার মতো ফোর্সই নাই। সূর্য পৃথিবীকে টেনে ধরে রাখছে না, তাহলে সূর্য পৃথিবীকে একটা বলে টেনে ধরে রাখছে, এর নাম কি? মহাকর্ষ বল। ওই মহাকর্ষ বলটাই কি হিসেবে আচরণ করছে? কেন্দ্রমুখী বল। এবং ওই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর বেগের দিক প্রতিনিয়ত কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এবং পৃথিবী তার কক্ষপথে অটল আছে। বুঝতে পারছি? সূর্য গায়েব হয়ে যাবে, যতগুলো গ্রহ আছে, মঙ্গল বলো, বুধ, শুক্র, বৃহস্পতি, যা আছে, শনি, সবাই যার যার কক্ষপথ থেকে ছিটকে পড়বে। এরপরে কই যাবে আল্লাহ জানে। মানে সূর্য খুবই গুরুত্বপূর্ণ, সূর্য না থাকলে আমরা বাঁচতাম না। তাহলে আমি তোমাদেরকে যেটা আসলে বুঝাতে যাচ্ছি যে একটা বৃত্তাকার পথে যখন বস্তু ঘূর্ণায়মান থাকে, তখন তার বেগের মান যদি চেঞ্জ নাও হয় কোনো প্রবলেম নেই, বেগের দিক তো প্রতিনিয়ত কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে কিনা? বেগের দিক চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে বেগ ভেক্টরে কি আসছে, পরিবর্তন আসতেছে। বেগ ভেক্টরে পরিবর্তন আসার অর্থ হচ্ছে বস্তুর মধ্যে ত্বরণ আছে, অ্যাক্সেলারেশন কিন্তু আছে। এবং যেই জায়গায় ত্বরণ আছে ওই জায়গায় ফোর্সও আছে। এই ফোর্সটার নাম কি? কেন্দ্রমুখী বল। এবং এটার কাজ কি? বস্তুর বেগের কি দিক পরিবর্তন করা। বুঝতে পারছো? সামনে তুমি আরো বিভিন্ন টাইপের ফোর্স শিখো, ঠিক আছে, যে বস্তুর বেগের মানও চেঞ্জ করবে। এগুলো এখন আলোচনা করবো না, এগুলো আমাদের মানে টপিক, মানে আলোচনার বাইরে, বইয়ের বাইরে, ঠিক আছে, এই জন্য এগুলো যাচ্ছি না। তো আশা করি মনে থাকবে সবার যে কেন্দ্রমুখী বলের কাজ কি। কেন্দ্রমুখী বলের কাজ কি? বস্তুর বেগের দিক পরিবর্তন করা। আচ্ছা, এবার কেন্দ্রমুখী বল কিভাবে বের করে, এর একটা ফর্মুলা আছে। কেন্দ্রমুখী বল বের করার সূত্র হচ্ছে mv²/r। mv²/r, এটা আপাতত তুমি মুখস্থ রাখো। mv²/r, m হচ্ছে ভাই বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ, r হচ্ছে বস্তুর যেই কক্ষপথে ঘুরছে তার কি ব্যাসার্ধ, মানে এই কক্ষপথের ব্যাসার্ধ r। আচ্ছা, এটাকে সাজায় এভাবে লেখা যায় না? আমরা কি জানি f = ma, f = ma। তাহলে আমরা এভাবে লিখতে পারি m * ac, জাস্ট এই v²/r অংশটাকে। তাহলে m বাদে বাকি যা আছে এটাকে কি লিখলাম? ac। এই ac এর পরিচয় হচ্ছে, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। ফোর্স আছে মানে ত্বরণ আছে, ফোর্স আছে মানে ত্বরণ আছে। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণের কাজ কি বলতো? বস্তুর কি চেঞ্জ করা? বেগের দিক নাকি মান? বেগের দিক, বেগের দিক, মান কিন্তু না, শুধু বেগের দিক। না, এটা সূত্রটা এমন।
ভি না, ঠিক আছে? তুমি এখন বেশি ডিপে যাওয়ার দরকার নেই, যতটুকু বলা হচ্ছে এতটুকু তুমি মাথায় রাখো, ঠিক আছে কিনা? ওকে, তাহলে ভাই এফসি বের করার সূত্র কি? এম ভি স্কয়ার বাই আর। তাহলে আমরা এম বাদ দিয়ে বাকিটাকে কি লিখতে পারি? এসি। এসির পরিচয় কি? কেন্দ্রমুখী ত্বরণ। কারণ ভাই কেন্দ্রমুখী বল, তাহলে ত্বরণটাকে কি বলবো? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এটার রোলও কি? বস্তুর বেগের কি চেঞ্জ করা? দিক, মান কিন্তু না। আচ্ছা, তাহলে এসি সমান কি বের করা যায়? ভি স্কয়ার বাই আর। ভাই কিছুক্ষণ আগে তো ভি সমান কি করলাম? ওমেগা আর। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম। তাহলে আমরা এই ভি এর জায়গায় কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর। ওমেগা স্কয়ার আর। ওকে, আবার তো আমরা যদি ওমেগার জায়গায় কি লিখতে পারি? 2 পাই বাই ডি। কত কিছু শিখে ফেলাম ভাই, ঠিক আছে? লেখা যাবে যদি পর্যায়কাল জানা থাকে। ওকে, ঠিক আছে? সেখানে তোমার মনে রাখতে হবে এই ফর্মুলাটা, মনে রাখতে হবে এই ফর্মুলাটা, মনে রাখতে হবে। ওমেগার ফর্মুলা তো তুমি জানো। তো দেখো এই যে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। আচ্ছা বলো তো, পৃথিবীর পর্যায়কাল তো অলওয়েজ কত দিন? 365 দিন। তাহলে পৃথিবীর যে বেগ আছে তার কক্ষপথ এটা কি চেঞ্জ হচ্ছে? বলো তো, নিজেই চিন্তা করে আমাকে বলো। পৃথিবী যদি একটু জোরে ঘুরতো কক্ষপথে, তাহলে কি বছরের দৈর্ঘ্য কমে যেত না? তখন কি 365 দিনে বছর হইতো? তখন ধরো 280 দিনে বছর হইতো, 1 বছর। আবার যদি পৃথিবী একটু স্লো ঘোরা শুরু করে, তখন আবার কি হবে? বছরের দৈর্ঘ্য বেড়ে যাবে। কিন্তু পৃথিবীর বেগের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। অলওয়েজ 365 দিনই কি হচ্ছে? 1 বছর হচ্ছে না। কিন্তু তারপরেও পৃথিবী তার কক্ষপথে কিভাবে অটল আছে? এটা রহস্যজনক। বেগের মান তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু বেগের দিক প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কোন বলের কারণে? কেন্দ্রমুখী বলের কারণে। এই বলটা কোত্থেকে আসতেছে? কারণ পৃথিবী আর সূর্যের মধ্যে একটা মহাকর্ষ বল আছে। ওই মহাকর্ষ বলটাই পৃথিবীকে কি দিচ্ছে? প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে, যার কারণে পৃথিবী তার কক্ষপথে ঠিকঠাক আছে। সূর্য গায়েব হয়ে যাবে, কেন্দ্রমুখী বল গায়েব, পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে পড়বে, কারণ কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার মতো কিছু নাই। সিমিলার এক্সাম্পল, তুমি যখন এই যে সুতা, একটা সুতা দিয়ে তুমি একটা পাথরকে তুমি যদি বাঁধো, এরকম তুমি ঘুরাইছো কখনো? একটা সুতা দিয়ে তুমি একটা পাথরকে বাঁধলা, এবারে হাত দিয়ে কখনো এভাবে ঘুরাইছো? ঘোরাও নাই? আমাদের সাথে সুতাও নাই, ঠিক আছে? ও চাবি ঘুরাইছো। চাবি তো মানুষ আঙুলে এরকম ঢুকিয়ে তারপরে চার্জার। ও বক্স। তোমার একটা বাস্তবিক জ্ঞান হচ্ছে প্রায় ক্লোজ টু জিরো, ঠিক আছে? পড়াশোনা তোমরা তোমার সময় ভালো ছাত্র, বাট তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ প্রায় ক্লোজ টু জিরো। তোমরা সূত্র বসে অঙ্ক করে এক্সপার্ট, সবাই এক্সপার্ট। ক্লাসের সূত্রগুলো সূত্র লিখে দিলে বাড়ি কাজ দিলে দেখা যাবে সবাই করে নিয়ে আসছে, ঠিক আছে? বাট ওই সূত্রের ভিতরে যে কি হচ্ছে কিছু তো বুঝি না, ঠিক আছে? এইভাবে পড়াশোনা করলে কিন্তু বিপদে পড়বে, লং রানে বিপদে পড়বা, বুঝতে পারছো? হয়তো বা সাময়িক A+ পেয়ে যাবা, GPA পেয়ে যাবা, বাট ইন দ্য লং রান ইউ উইল সাফার। অ্যাডমিশন টেস্টে তুমি কিভাবে সার্ভাইভ করবা? তোমাদের ভর্তি পরীক্ষার বিগত রিসেন্ট টাইমে যে কোশ্চেনগুলো হচ্ছে বেশ টাফ, ঠিক আছে? যেমন এই বছর মজার ব্যাপার, ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে জানো? সিট ছিল ফিজিক্স ডিপার্টমেন্টে 100টা, ভর্তি হয়েছে 65 জন। কয়জন ভর্তি হয়েছে? 35টা সিট ফাঁকা। কেন ফাঁকা? কারণ ওই 35টা সিট পূরণ করার জন্য যোগ্যতর প্রার্থী পাওয়া যায়নি। এই জন্য ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে না, যোগ্য প্রার্থী ছাড়া কাউকে ভর্তি নিব না। এরকম আরো অন্যান্য ডিপার্টমেন্টের সিট ফাঁকা আছে, খুবই বাজে অবস্থা। স্টুডেন্টরা কিন্তু মানে নির্দিষ্ট পরিমাণ নাম্বারই তুলতে পারতেছে না পরীক্ষা। আমাদের এইচএসসি পরীক্ষার কোশ্চেন কিন্তু বেশ টাফ হচ্ছে, এবছর কিন্তু এইচএসসি কোশ্চেন বেশ ভালো কঠিন হয়েছে, ঠিক আছে? সো তোমাদের সতর্ক থাকতে হবে, তোমাদের ক্লাস তোমাদের ফুল সিলেবাস। যাও, তাহলে আমরা বুঝাইতে পারছি জিনিসটা কেন্দ্রমুখী বল। ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন কি করবো? মানে বৃত্ত গতির বেসিক আমাদের হয়ে গেল।
ভাবে পড়তেছি এখানে আবার কুলম্বের সূত্র বের থেকে আসলো। এর কারণ হচ্ছে তুমি দেখো যে যখন তুমি পরমাণু নিয়ে পড়াশোনা করবা, পরমাণুর কেন্দ্রে কি থাকে বলো? নিউক্লিয়াস। কেন্দ্রটা তো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটনের চার্জ হলো ধনাত্মক আর কক্ষপথে ঘুরে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ হচ্ছে কি? ঋণাত্মক। তাহলে অ্যাটমের ভিতরে কি মহাকর্ষ বল আছে? অ্যাটমের ভিতরে তো মহাকর্ষ বল নাই। তুমি একটা পরমাণুর কথা চিন্তা করো, তাহলে পরমাণুর কেন্দ্র হলো ধনাত্মক, পরমাণুর কেন্দ্র ধনাত্মক, আর বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কি? ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে দেখলে দুইটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আর কি নেগেটিভ চার্জ। তাহলে দুইটা চার্জের মধ্যে আমাকে আকর্ষণ বল বের করতে হবে না? এটা কোন সূত্র দিয়ে করব? নিউটনের মহাকর্ষীয় সূত্র নাকি কুলম্বের সূত্র? কুলম্বের সূত্র দিয়ে করব। এজন্য আমাদের এখানে কুলম্বের সূত্রটা রিভাইজ করতে হবে, ঠিক আছে? এগুলো জাস্ট তোমাদের আমি বেসিক আলোচনা করব, কারণ আমাদের পরের ক্লাসে আমরা কিন্তু সরাসরি ডেরিভেশন পার্টে চলে যাব, তখন এইগুলো আসবে না। তোমার যদি এগুলো বেসিক জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, সো তোমাদেরকে মনে করাই দিই কুলম্বের সূত্র কি ছিল, যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। আকর্ষণ কখন হবে? যখন একটা পজিটিভ আর কি হবে নেগেটিভ। যখন দুইটা পজিটিভ হবে তখনও বিকর্ষণ, আবার যখন দুইটা নেগেটিভ হবে তখনও কি হবে? বিকর্ষণ হবে। তাহলে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? চার্জ দ্বয়ের গুণফলের কি সমানুপাতিক। আরেকটা কি ছিল? চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এটা ছিল আমাদের কুলম্বের সূত্র। তাহলে আমরা যদি দুটো জিনিসকে কম্বাইন করি তাহলে আমরা কি পাচ্ছি? F is proportional to Q1 Q2 বাই কত? R স্কয়ার। তাহলে আমরা F is equal to কি পাচ্ছি? K, একটা ধ্রুবক দিলাম, সমবর্তী ধ্রুবক, Q1 Q2 R স্কয়ার। এই K কে আমরা কি বলি? কুলম্বের ধ্রুবক। আচ্ছা, এটার মান কত জানা আছে? 9 × 10⁹। একটা কি? নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ রাখা লাগবে এই মানটা, এটা কোশ্চেন দেওয়া থাকবে না কখনোই। আচ্ছা, এবার লক্ষ্য করো এই যে কুলম্বের ধ্রুবক আছে ভাই কে, এটা কিন্তু আরেকভাবেও লেখা যায়। জানা আছে কিনা? কে কে আমরা এভাবে লিখতে পারি 1/4πε0। এপসাইলন নট, যেখানে এপসাইলন নটের পরিচয় কি ছিল? শূন্যস্থানের ভেদন যোগ্যতা। তোমরা একটু বের করো তো এপসাইলন নটের মানটা, এটা মুখস্থ রাখা লাগবে না। আমাদের
ক্যালকুলেটরের পিছনে একটা কোড লেখা আছে, যদি বের করতে পারো ধ্রুবকের মান। হ্যাঁ, কার কার মুখস্থ আছে দেখি? 8.4 ইন্টু কত? 12। তাও চেক করে নো, ঠিক আছে না? দেখো এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো তোমার ক্যালকুলেটরের পিছনে এগুলো সমস্ত কনস্ট্যান্টের ভ্যালু বের করার ট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কষ্ট করে মুখস্থ রাখা লাগবে না। বের করতে পারো? পারো না? দেখি তোমার ক্যালকুলেটরটা আছে? কিছুই তো নাই, 2 নাম্বার ক্যালকুলেটর, ঠিক আছে? মানে বাজারে পুরো 2 নাম্বার ক্যালকুলেটর সলাম। তোমারটাতে আছে? ওটাতে আছে দেখি। এই যে দেখো, এই যে পিছনে আছে। ওকে, তুমি কি লিখবা? ওই যে এখানে একটা কনস্ট্যান্ট বাটন আছে, কি লিখবা? কোড কত? এক্সেলেন্ট হবে 32। চলে আসছে 8.854 ইনটু 10 পাওয়ার -12, ঠিক আছে? সো কোনো কনস্ট্যান্টের মানই তোমার মুখস্থ রাখার দরকার নাই, তুমি কোড দিয়ে পরীক্ষার হলে বের করে নিতে পারো। বের করতে পারো? তোমাকে দেখাচ্ছি। এই জাস্ট তুমি কনস্ট্যান্ট বাটনটা প্রেস করবা, তারপর এখানে কোড লেখা আছে না 31 32 লিখবা। এই এপসিলন নট চলে আসছে, ইকুয়াল চিহ্ন দিবা, কনস্ট্যান্ট চলে আসবে। সহজ। শূন্য স্থানের যোগ্যতা। শূন্য স্থান বলতে বেসিক্যালি চার্জ দুটাকে তুমি যদি শূন্য মাধ্যমে রাখো, অথবা তুমি যদি চার্জ দুটাকে পানির নিচে নিয়ে যাও, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু বলের মানে একটা কি আসবে? পার্থক্য আসবে। মানে ওই পার্থক্যটা যেই কারণে আসে এটা কি আমরা বলি ভেদন যোগ্যতা, ঠিক আছে? তাহলে হচ্ছে কোলম্বাস কেন লাগবে আমাদের? আমি আগেও বলছি, আমরা বেসিক্যালি এখানে পড়বো অ্যাটম। তাহলে অ্যাটমের ভিতরে অ্যাটমের সেন্টার হচ্ছে পজিটিভ, আর বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কে ঘুরে? ইলেকট্রন, সেটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে এখন আমাকে বলো, এই প্লাস এবং মাইনাসের মাঝে কি ধরনের বল কাজ করবে? একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। ওকে, আচ্ছা এখন দেখো তো, এই যে ইলেকট্রন কক্ষপথে ঘুরবে, ইলেকট্রন কি কক্ষপথ থেকে ছিটকে যায় নাকি সে অলওয়েজ কক্ষপথেই থাকে? অলওয়েজ সে কক্ষপথেই থাকে। এবং ইলেকট্রনের বেগ কি কমে বাড়ে? এরকম কি কখনো হয়? তাহলে ইলেকট্রনের বেগ কিন্তু কমেও না বাড়েও না, ইলেকট্রন কিন্তু একটা নির্দিষ্ট বেগে ঘূর্ণায়মান। মানে একটা মজার ব্যাপার দেখো তো, ইলেকট্রনের বেগের মান কখনো চেঞ্জ হয় না, বাট ইলেকট্রনের বেগের দিক কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে বেগের কি দিক চেঞ্জ হওয়া মানে কি? ত্বরণ আছে জায়গায়, ত্বরণ আছে মানে এখানে কি আছে? বল আছে। এই বলের নাম কি? কেন্দ্রমুখী বল। এই বলের যোগানদাতা এখানে কে? এই প্লাস এবং মাইনাসের মাঝে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা, ঠিক আছে? তাহলে কেন্দ্রমুখী বলের যোগানদাতা কিন্তু অনেক ফোর্স হতে পারে। যেমন ধরো, যখন তুমি সুতায় কোনো বস্তুকে বেঁধে ঘোরাও, সেক্ষেত্রে সুতার টানটা কি হিসেবে কাজ করে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। আবার দেখছো ওই যে কি বলে, তুমি কখনো এই ধরনের খেলা দেখছো যে কুয়ার মধ্যে বাইক চালায়? দেখছো কখনো? ডেথ কুয়া বলে, ডেথ ওয়েল, ঠিক আছে? ওইখানে বাইকগুলো কেমনে চালায়? ঘুরে না বৃত্তাকার পথে কুয়ার মধ্যে। কিভাবে ঘুরে? কারণ ওদের যে বাইকের যে চাকাগুলো আছে, ওই চাকাগুলো এমনভাবে তৈরি করা যাতে করে ওই চাকাগুলো থেকে পর্যাপ্ত ঘর্ষণ বল পাওয়া যায়। ওই ঘর্ষণগুলি কি হিসেবে কাজ করে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে এবং তাকে বৃত্তাকার পথে ঘুরবে না। তাহলে কেন্দ্রমুখী বল আসলে কোনো নির্দিষ্ট কোনো বল না, এক এক সিচুয়েশনে এক এক ধরনের বল কি হিসেবে কাজ করে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তো এগুলো সম্বন্ধে তুমি আরো বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তীতে ফিজিক্সে জানতে পারবো। তাহলে কেমিস্ট্রিতে যতটুকু আলোচনা করার দরকার ছিল ততটুকু আলোচনা আমি করে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে আমরা বলবো বোর পরম করে। তো নেক্সট ক্লাস থেকে কিন্তু অ্যাবসেন্ট থাকবো না, আগামী ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা স্টার্ট হবে।